পেহেলগামের হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে। আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব পাকিস্তানের। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫৪ অস্ত্রধারী নিহত, বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫০, পাল্টা রকেট নিক্ষেপের দাবি হামাসের। ইরানের বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০, আহত ১,০০০-এর বেশি, ব্যাপক ক্ষয়ক্ষতি। ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ বাড়ছেই। হামলার আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। এর মধ্যেই পেহেলগামে আবারও ভিড় করতে শুরু করেছে পর্যটকরা। ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে। ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে। ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর থেমে থেমে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার, যদিও এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। হামলা নিরপেক্ষ তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। ইস্যুটি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই এর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। গেল মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কাশ্মীর কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ। ভারত পাকিস্তান যদি পুরো দমে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয় তবে তা নেহায়েতি বোকামি হিসেবে গণ্য হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। পর্যটক হত্যাকে ঘিরে নতুন করে পাক ভারত দ্বন্দ্ব যেই গতিতে এগুচ্ছে তা দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদে লোকসান ডেকে আনবে বলে ধারণা তাদের। এই অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ থাকছে যত দ্রুত সম্ভব কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করার। ভূস্বর্গ কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা পৌঁছেছে নতুন মাত্রায়। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব যেন রূপ নিয়েছে দাবা খেলার ময়দানে। প্রতিপক্ষকে হারাতে একের পর এক চাল চালছে দুই দেশ। তবে একটি ভুল পদক্ষেপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে দুই দেশের যৎ সামান্য কূটনৈতিক সম্পর্কটুকুও, এমন শঙ্কায় প্রকাশ করেছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এস.ডি. মুনি। নিজ দেশের মানুষের কাছে শক্তিশালী প্রমাণিত হওয়ার জন্যই ভারত ও পাকিস্তান প্রশাসন একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। দুপক্ষই চাইছে দেশের জনগণের কাছে প্রমাণ করতে যে তারা প্রতিপক্ষকে শক্ত জবাব দেবে। এর মধ্যেই নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। সীমান্তে গোলাগুলির পাশাপাশি একদিকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে, অপরদিকে ১৯৬০ সালে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি প্রত্যাহার করে নিয়েছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে পাল্টাপাল্টি দোষারোপের প্রতিযোগিতা, যেখানে যোগ দিয়েছে সাধারণ নাগরিকরাও। প্রশাসন যেভাবে এগোচ্ছে সেটি মূলত যুদ্ধের ভাষা, কিন্তু বাস্তবে যুদ্ধের কোনো পদক্ষেপ খুবই সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। দুপক্ষই বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে এ থেকে কারো লাভ হবে না। দুদেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে পরিস্থিতি স্বাভাবিক করে আনা গেলে।
তবে দুটি দেশই নিজেদের শক্তিশালী প্রমাণ করতে ছোটখাটো হামলা চালানোর সম্ভাবনা থাকলেও বড় ধরনের যুদ্ধের দিকে কেউই এগোতে চাইবে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে পাকিস্তানে পানির অভাব তীব্র হতে শুরু করলে দেশটি থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা করছে ভারত। এর উপর ভিত্তি করে পাল্টা পদক্ষেপ কি হতে যাচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মোদী প্রশাসন। তবে যুদ্ধে জড়ানোর মতো সিদ্ধান্ত শুধুমাত্র বোকামির বহিঃপ্রকাশ হবে বলে মনে করছেন মুনি। কিছু জলবিদ্যুৎ কেন্দ্রে পানির অভাব দেখা দিলে দ্রুত পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে, তবে সেটিও পুরোদমে যুদ্ধে রূপ নেবে বলে আমি মনে করি না। অবশ্য যে দেশই যুদ্ধের সূচনা করুক না কেন তা তাদের বোকামির পরিচয় ছাড়া আর কিছুই না। এ অবস্থায় কাশ্মীর বিষয়ে দুই দেশ বড় আকারের সংঘাতে না জড়াক এমনটাই আশা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পাকিস্তানে পানির জন্য শুরু হয়েছে হাহাকার। সিন্ধু পানি চুক্তি ভারতের স্থগিতের ঘোষণায় পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। এর মধ্যে হায়দ্রাবাদের লতিফাবাদে শুকিয়ে গেছে সিন্ধু নদ। চাষাবাদ নিয়ে চরম সংকটে পড়েছেন কৃষকরা। এক সময়ের প্রাণবন্ত সিন্ধু নদ আজ প্রায় পানিশূন্য। নদীর ধারে ক্ষেতের পর ক্ষেত চাষাবাদের জন্য পানির আশায় তাকিয়ে আছে। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিন্ধু নদ ঘিরে নির্ভর করছে হাজার হাজার কৃষকের জীবন জীবিকা। কিন্তু এখন নদীর বুক ফেটে গেছে। চাষাবাদের জন্য ক্রমেই কমছে প্রয়োজনীয় পানি। যদি পানি বন্ধ হয় গোটা দেশ মরুভূমিতে পরিণত হবে। পানি ছাড়া কিছুই সম্ভব নয়। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, সিন্ধু পানি চুক্তির মাধ্যমে পাকিস্তান তার কৃষির জন্য প্রয়োজনীয় ৮০% পানি পেত। সেই চুক্তি এখন ভারতের সিদ্ধান্তে ঝুঁকির মুখে। সিন্ধু পানি চুক্তি বাতিল মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সংঘাতের দুয়ার খুলে দেয়া। আমরা ইতিমধ্যেই প্রজন্মের পর প্রজন্ম ধরে সংঘাতে আবদ্ধ। সিন্ধু পানি চুক্তি বাতিল হলে নতুন করে সংঘাতের প্রেক্ষাপট তৈরি হবে। এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়। সিন্ধু নদের পানি নিয়ে ভারত পাকিস্তানের টানাপোড়েন নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। পানি প্রবাহ বন্ধের ঘোষণা কেবল কৃষকদের জীবনকেই নয়, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫৪ অস্ত্রধারী নিহত হয়েছেন। পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এই ঘটনায় ভারতের জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। রোববার ভোররাতে উত্তর ওয়াজিকিরিস্তান সীমান্তে এই অভিযান চালানো হয়। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি নিহত অস্ত্রধারীদের খারিজি অর্থাৎ জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি আরও দাবি করেন, এই গোষ্ঠী বাইরের কোনো দেশের নির্দেশনায় পাকিস্তানের ভেতরে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডায় বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আজ। ভোটারদের মন জয়ের শেষ চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণায় প্রভাব ফেলেছে ট্রাম্পের হুমকি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজা ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত হয়েছেন ৫০ জন। পাল্টা রকেট হামলার দাবি করেছে হামাস। উপত্যকাটিকে অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। অন্যদিকে গাজার সামনের দিনগুলো আরও মারাত্মক হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা, বোমা আর গুলির আঘাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। স্থানীয় সময় রোববার খান ইউনিস, রাফা শহর ও নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে রকেট হামলার দাবি করেছে হামাসের কাশেম ব্রিগেড ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। উপত্যকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে তারা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জানান, গাজায় নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধ শেষের ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনও আপোষে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি।
এদিকে অবরুদ্ধ গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘ বলছে খাদ্য পানি প্রায় শেষ। উপত্যকাটির বাসিন্দাদের সামনের দিন মারাত্মক হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের ভেতর বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে লাখো ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজার খান ইউনিসের বাজারে এখন খাবারের খোঁজ করা যেন মরীচিকা। খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির পাশাপাশি মৌলিক জিনিসপত্রও নেই বাজারে। ইসরায়েলি অবরোধে প্রায় 60 দিন ধরে গাজায় খাদ্য ও অন্যান্য মৌলিক সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি দ্রুতই অবনতির দিকে যাচ্ছে। গাজার খান ইউনিসের বাজারের রাস্তাগুলো খালি প্রায়। কয়েকটি ছোট স্টলে শুধু টমেটো, শুকনো শসা পাওয়া গেলেও সেগুলোর অনেকাংশেই পচে গেছে। দাম বেড়ে যাওয়ায় বেশিরভাগ মানুষের কাছে এসব কেনা সম্ভব নয়। টমেটো প্রতি কেজি $13 থেকে $14, যা যুদ্ধের আগে ছিল মাত্র $1। আমি কিছুই কিনতে পারছি না, দাম এত বেড়ে গেছে। কিভাবে 8 জনের পরিবারকে খাওয়াবো, কিভাবে বাঁচবো? ইসরায়েলি অবরোধে গাজায় চাষাবাদ ধ্বংসের মুখে। এক সময়ের পবিত্র শুক্রবারের ভোজ এখন কেবল মটরশুঁটি আর ভাত। শিশুদের মুখে নেই মাংস, নেই ফলের স্বাদ। সপ্তাহে একবার তারা মাংস বা মুরগির খাবার খেতে পারতেন, কিন্তু এখন সংরক্ষণজাত সবজি, চাল এবং ডালই প্রধান খাবার। গাজার বাজারে মাংস, দুধ, পনির এবং ফলাদি সবই নিখোঁজ হয়ে গেছে। শুক্রবার আমাদের পরিবারের বিশেষ দিন ছিল, কিন্তু এখন শুধু মটরশুঁটি আর ভাত খাচ্ছি। এটাই এখন আমাদের একমাত্র খাবার। ইসরায়েলি হামলার কারণে চাষাবাদে দেখা দিয়েছে চরম সংকট। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে গাছ। কীটনাশক না থাকায় পোকামাকড়ে নষ্ট হচ্ছে ফসল। প্রতিদিনের উৎপাদন কমে এসেছে কয়েক গুণ। খরচ তুলতে পারছেন না কৃষকরা। উপড়ে ফেলা হয়েছে বহু কৃষি জমি, গ্রিনহাউস পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কৃষকরা বলছেন আর কিছুদিন পর গাজায় টমেটোর চারা তো দূরের কথা, কোনো সবজি খুঁজে পাওয়া যাবে না। এই ফলন আমাদের পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে পারবে না। 1 মাস পর এখানে টমেটো পাওয়া যাবে না। আমরা দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছি। গাজায় অবরোধ শুধু রাজনৈতিক কৌশল নয়, একটি মানবিক বিপর্যয়। পরিবারগুলো দুর্বিষহ জীবনযাপন করছে এবং শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজা যুদ্ধের ভয়াবহতা সবচেয়ে বেশি আঘাত হেনেছে উপত্যকাটির শিশুদের জীবনে। 5 বছর বয়সী সিলা আবু আকলান তাদেরই একজন। যুদ্ধের আঘাতে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল। কৃত্রিম পায়ের মাধ্যমে হাঁটার চেষ্টা করছেন আকলান। গাজা সিটির একটি পুনর্বাসন কেন্দ্রে প্রথমবারের মতো কৃত্রিম পায়ে হাঁটার চেষ্টা করছে 5 বছর বয়সী সিলা আবু আকলান। তার নতুন কৃত্রিম পায়ের স্নিকার্সের গোলাপি রঙের সঙ্গে মিলিয়ে পড়েছে একই রঙের হুডি। প্রায় 15 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় তার পা পুড়ে যায়। এরপর কেটে ফেলতে হয় সেই পা। বহু অপেক্ষার পর অবশেষে কৃত্রিম পায়ের মাধ্যমে দেখছেন আশার আলো। আমি যতই চেষ্টা করি ওকে খুশি রাখতে কোনো লাভ হয় না। ব্যথা আর বাস্তবতা তো আর পরিবর্তন করা যায় না। কৃত্রিম অঙ্গ পেলেও সে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবে। সমবয়সীরা খেলাধুলা করতে পারলেও সে পারে না। বিষয়টি তাকে আরো হতাশ করে তোলে। সিলার মতো হাজারো শিশুর দিন কাটছে শারীরিক ও মানসিক কষ্টে। কেউ হাত হারিয়ে নিজের কাজ করতে পারছে না, কেউ বা আবার পা হারিয়ে খেলতে পারছে না সহপাঠীদের সঙ্গে। অনেকে হতাশ হয়ে নিজেদের আলাদা করে রাখছে সমাজ থেকে। অপর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসনের অভাবে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে। চরম বিপর্যয়ের মধ্যে সহায়তার জন্য কাজ করছে কিছু মানবিক সংস্থা। আন্তর্জাতিক রেড ক্রস পরিচালিত একটি প্রতিষ্ঠান কৃত্রিম অঙ্গ, হুইল চেয়ার ও চিকিৎসা সেবা দিচ্ছে যুদ্ধাহতদের। তবে প্রয়োজনের তুলনায় সরবরাহ সীমিত। শুধুমাত্র গাজার উত্তর অংশেই প্রতিদিন 50 থেকে 60 জন মানুষ হুইল চেয়ারের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রকল্পের মূল লক্ষ্য হলো আহতদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা। আমরা হুইল চেয়ার, কৃত্রিম হাত পা সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছি, যা প্রতিটি ব্যক্তির বয়স, ওজন ও প্রয়োজন অনুযায়ী তৈরি করা। অনেক সংস্থা সহায়তা দিতে চাইলেও ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। লেবাননের বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলাকে দেশীয় নিরাপত্তায় সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে লেবানন সরকার। ইসরায়েলের চুক্তি লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।
জায়গাটিতে হিজবুল্লাহর নির্ভুল ক্ষেপণাস্ত্রের গোপন মজুদ ছিল। হামলার 1 ঘন্টা আগে সরিয়ে নিতে বলা হয় বাসিন্দাদের। তবে এই হামলার ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে নিশ্চিত করেছে লেবাননের সিভিল ডিফেন্স, যদিও বিভিন্ন গণমাধ্যমে হতাহতের কথা তুলে ধরা হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলার নিন্দা জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলকে চুক্তি লঙ্ঘন বন্ধে চাপ দেয়। প্রেসিডেন্টের ভাষ্য, ইসরায়েলের এসব পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এ ধরনের হামলা মূলত গোয়েন্দা তথ্য যাচাইয়ের কৌশল। কোথায় কারা লুকিয়ে আছে তা দেখতেই এমন পরিকল্পিত হামলা চালানো হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরানের বাণিজ্যিক বন্দর শহীদ রাজাইতে তীব্র বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 1000-এর বেশি। এই দুর্ঘটনায় দেশটির বন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণের কারণ তদন্তাধীন থাকলেও সময় ও পরিস্থিতি ঘিরে নানা জল্পনা কল্পনা। বিস্ফোরণের সময়কাল নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। ঠিক যখন ওমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা চলছিল, তখনই এই ঘটনা ঘটে। অতীতেও শহীদ রাজাই বন্দরে সাইবার হামলার অভিযোগ উঠেছিল। এর মধ্যে আবার আলোচনায় উঠে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইরান অভিযোগ করেছিল ইসরায়েল পারমাণবিক বৈঠকে হস্তক্ষেপ করতে পারে। যদিও এবারের বিস্ফোরণকে আপাতত দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বিস্ফোরণের পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। বিশ্ব ব্যাংকে থাকা সিরিয়ার ঋণ শোধ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কাতার। স্থানীয় সময় রোববার সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সৌদি আরব ও কাতারের অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সিরিয়ার $1.5 কোটি ঋণ পরিশোধ করবে। স্বৈরশাসক বাশার আল আসাদের শাসনামলে দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক খারাপ হয়, বন্ধ হয়ে যায় কূটনৈতিক কার্যক্রম। তবে বাশার সরকারের পতনের পর এখন সে সম্পর্ক পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে একদিনে ইউক্রেনে অন্তত 150টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে পুতিন আসলে যুদ্ধ বন্ধ করতে চান না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে দেশে ফেরার সময় এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, পুতিন শান্তি চাইলে ইউক্রেনের শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র হামলা চালাতেন না। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞারও ইঙ্গিত দেন তিনি। এদিন এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানান, রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থের ভারসাম্য খুঁজতে প্রস্তুত। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এতদিনেও রাশিয়া কোনো বিষয়ে ছাড় দেওয়ার কথা কেন বলেনি। উত্তরে ল্যাভরভ সরাসরি প্রশ্নের সমালোচনা করেন এবং যুক্তি দেন, সমঝোতার পথ খুঁজলেও রাশিয়া নিজের অবস্থান ছাড়বে না। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। পানামার পর এবার সুয়েজ খালের দিকে নজর ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খাল দুটি দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধা দিতে হবে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থন না দিলে পানামা ও সুয়েজ খালের অস্তিত্বই থাকতো না। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পানামা খাল দখলে নিতে তোড়জোড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফরে পাঠান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। পরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজ কোনো মাশুল ছাড়াই খালটি অতিক্রম করতে পারবে। তবে তার এমন দাবি প্রত্যাখ্যান করে পানামা সরকার। এর মধ্যেই এবার সুয়েজ খালের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি তোলেন, পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধা দিতে হবে। এটি বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমর্থন না দিলে পানামা ও সুয়েজ খালের অস্তিত্বই থাকতো না।
পানামা খাল দিয়ে প্রতি বছর 14,000 জাহাজ যাতায়াত করে থাকে। মার্কিন কন্টেইনারের 40% এই খাল দিয়ে পরিবাহিত হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য পানামা খাল যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। অন্যদিকে সুয়েজ খাল দিয়ে প্রতি বছর পারাপার করে প্রায় 20,000 জাহাজ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। দক্ষিণ চীন সাগর নিয়ে ম্যানিলা বেইজিং উত্তেজনা। ফিলিপিন্সের অবৈধভাবে মৎস্য শিকারের কারণে মারাত্মক ক্ষতির মুখে প্রবাল প্রাচীর, অভিযোগ চীনের। কানাডায় আজ বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা বিরোধী বাণিজ্য যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর হুমকি প্রচারণার শেষ মুহূর্তে বড় প্রভাব ফেলেছে। প্রধান প্রতিদ্বন্দ্বী 3 দল পিয়েরে পেলিয়েড্রেড্রোর কনজারভেটিভ পার্টি, জাগমিত সিংয়ের এনডিপি এবং বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি এখন ভোটারদের মন জয়ের শেষ চেষ্টায় ব্যস্ত। সোমবারের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে কানাডা জুড়ে। একদিকে অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির মতো সমস্যা, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ও তার কানাডার মালিকানা নেয়ার দাবি। এ সংকটের মুহূর্তে নিজেদের মতো করে দেশকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বীরা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় দেশকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশের অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও অপরাধের জন্য সরাসরি লিবারেলদের দায়ী করেন কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্রো। এখন পরিবর্তনের সময়। ক্রমবর্ধমান ব্যয়, অপরাধের উত্থান এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা আরেকটি লিবারেল সরকার চাই না। আমরা চাই একটা সুরক্ষিত, শক্তিশালী এবং সাশ্রয়ী কানাডা। অন্যদিকে অন্টারিওতে এক সমাবেশে এনডিপি নেতা জাগমিত সিং বলেন, ট্রাম্পের নীতির কারণে সাধারণ শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিশ্রুতি দেন শ্রমিক ও সাধারণ মানুষের পক্ষে লড়াই করার। ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য যুদ্ধের আসল মূল্য দিচ্ছেন আমাদের কৃষক, শ্রমিক আর সাধারণ পরিবারগুলো। আমরা কখনোই এর সামনে নত হব না। আমরা চাই এমন এক সরকার যারা জনগণের পক্ষে দাঁড়াবে। এদিকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিবারেল পার্টির হয়ে মিসিসাগায় বিশাল এক নির্বাচনী সমাবেশে জাতীয়তাবাদের ডাক দেন। বলেন, এখন কানাডাকে ঐক্যবদ্ধভাবে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে লড়াই করতে হবে। ট্রাম্পের হুমকি আজ আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। এটাই সময় কানাডার জন্য একজোট হওয়ার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিলে আমরা দেশের স্বার্থ রক্ষায় পিছু হটব না। প্রথমবারের মতো নির্বাচনে আঞ্চলিক ইস্যুর চেয়ে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী দৌড়ে প্রথম দিকে পলিয়েভ্রো এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কথা বলে জাতীয় আবেগ জাগিয়ে তোলায় কার্নির প্রতি সমর্থন বাড়ছে ভোটারদের। তবে তরুণ ভোটারদের মধ্যে পলিয়েভ্রোর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। উচ্চ জীবনযাত্রার ব্যয়, বাড়ির দাম ও চাকরির অনিশ্চয়তা নিয়ে তার সরাসরি বক্তব্য অনেক তরুণের মন জয় করেছে। 343টি আসনে নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে কে বসবেন কানাডার প্রধানমন্ত্রীর চেয়ারে। সেদিকেই এখন দৃষ্টি সবার। সরকার গঠনের জন্য যে কোনো দলকে কমপক্ষে 172টি আসনে জয়ী হতে হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের ঠিক একদিন আগে রক্তাক্ত কানাডার ভ্যানকুভার। দেশটিতে ফিলিপিন্সের একটি ঐতিহ্যবাহী উৎসব চলাকালে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 11 জন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়েও পরিষ্কার নয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কানাডার ভ্যানকুভারের ইস্ট 41 অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিট এলাকায় চলছিল ফিলিপিন্স কমিউনিটির লাপু লাপু উৎসব। ঠিক সেই সময়ে একটি গাড়ি দ্রুত গতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। মুহূর্তে এই উৎসবের আনন্দ পরিণত হয় আতঙ্কে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি কোনো ধরনের সতর্কতা ছাড়াই লোকজনের উপর উঠে যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের দল। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। অনেকেই মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে হতাহতের সঠিক সংখ্যা নিয়ে অনুমান করা কঠিন, কারণ ভুক্তভোগীদের অঞ্চল জুড়ে একাধিক হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনাটির সত্যতা এবং ভুক্তভোগীদের পরিবারের প্রতি সম্মান রেখে আমি এই মুহূর্তে কোনো সংখ্যা বলতে পারছি না।
এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। তদন্তের স্বার্থে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে তথ্য। এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে চালককে আটক করেছে পুলিশ। তবে আটককৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। জাতীয় ভোটের ঠিক একদিন আগে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভ্যাঙ্কুভারের ফিলিপিন্স কমিউনিটিতে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এছাড়া পুরো ঘটনা তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে। দ্রুতই ঘটনার পেছনের মূল কারণ প্রকাশ করা হবে বলে আশাবাদী স্থানীয়রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ফিলিপিন্সের অবৈধভাবে মৎস্য শিকার ও নির্মাণ কার্যক্রমের কারণে দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীর মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সম্প্রতি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে দেশটির এমন কার্যক্রমের কারণে আগামী কয়েক বছরের মধ্যে অঞ্চলটির বাস্তুতন্ত্র ব্যাপক ক্ষতির মুখোমুখি হবে। দক্ষিণ চীন সাগরের তিয়াক্সিয়ান জাও অঞ্চলের প্রবাল প্রাচীরের অবস্থা ভয়াবহ। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দক্ষিণ চীন সাগর উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তারা জানায় 2016 থেকে 2024 সালের মধ্যে অঞ্চলটিতে প্রবাল প্রাচীর 70%-এরও বেশি কমে গেছে। গত 8 বছরে জংগে দ্বীপের পশ্চিমে 2.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 81.8% কমে গেছে। আরও একটি জরিপ মতে সমুদ্র তলদেশে প্রবাল প্রাচীরের স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে, যা এখানকার বাস্তুতন্ত্রের জন্য বিপজ্জনক। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের গবেষকরা বলছেন ফিলিপিন্সের অবৈধ মৎস্য শিকার ও নির্মাণ কার্যক্রম তিয়াক্সিয়ান জাও অঞ্চলে প্রবাল প্রাচীরের অবনতির প্রধান কারণ। তারা জানান এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। ন্যানসা দ্বীপপুঞ্জে শাখাযুক্ত প্রবাল অনেক বেশি ছিল। এগুলো দ্রুত বাড়ে, তবে বাহ্যিক শক্তি দ্বারা খুব সহজে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা জানান প্রাকৃতিক সম্পদ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের রক্ষার জন্য শুধু আইনগত উদ্যোগ নয়, আন্তর্জাতিক সহযোগিতারও প্রয়োজন। ত্রুটিপূর্ণ কর্মকাণ্ড যেমন অবৈধ মৎস্য শিকার এবং নির্মাণ ভবিষ্যতে অঞ্চলটিতে বড় ধরনের পরিবেশগত সংকট তৈরি করতে পারে। কাকুলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আয়ারল্যান্ডে বেশ ঘটা করেই উদযাপিত হলো চিরায়ত বাংলার প্রাণের উৎসব বৈশাখী মেলা। দেশটির রাজধানী ডাবলিনে উৎসবটি উপভোগ করেছে শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। আয়ারল্যান্ডে অতীতের মতো দেশীয় সংস্কৃতির ধারাকে লালন পালন করে এবারও বেঙ্গলি কালচারাল সোসাইটি আয়োজন করলো বৈশাখী মেলার। নারীদের লাল সাদা শাড়ি, খোপায় শুভ্র ফুলের চাহনি, পুরুষের পাঞ্জাবি আর ছোট ছোট শিশুদের লাল সাদার বৈশাখী পোশাক জানান দেয় বৈশাখের আমেজ। আয়োজনে কোনো জায়গায় কমতি রাখেননি আয়োজকরা। প্রবাসে দেশীয় এই মেলাটি দারুণভাবে উপভোগ করতে পেরে আগতরাও ছিল দারুণ খুশি। সবাইকে আজকে আমরা এখানে এসে অনেক আনন্দিত। আমরা চাই এরকম অনুষ্ঠান আরো ভবিষ্যতে হোক। আমাদের এখানে এসে খুবই ভালো লেগেছে। তো সুন্দর একটা বৈশাখী মেলা আয়োজন করে আমরা সবাই অনেক খুশি এই মেলায় উপস্থিত হয়ে। দীর্ঘদিন থেকে এই মেলার সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম করেছেন আয়োজকরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করায় পরিশ্রম সার্থক হয়েছে বলে জানান আয়োজক সহ কমিউনিটির নেতারা। আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমি আশা করি বৈশাখী মেলার জন্য এবং রন্টি সবসময় করে যাবে এবং আমি রন্টির জন্য শুভকামনা রইল। বিশ্বের মাঝে সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ছোট প্রয়াস আয়ারল্যান্ডে। ভবিষ্যতে এই আনন্দ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকবে। চমৎকার দিন কাটলো বৈশাখী মেলা আয়ারল্যান্ড। আজকে আমরা এখানে ডাবলিনে করলাম। অত্যন্ত বড় একটা আয়োজন হয়েছে এবং সেটা সার্থকতা আসলে আয়োজকদের চেয়ে আমাদের চেয়ে বেশি যারা এসছেন তারা। আগামীতে যে কোনো দেশীয় উৎসবে নতুন নতুন চমক নিয়ে আবারও হাজির হবেন আয়োজকরা, এমনটাই মত অনেকের। আনন্দ ধারা নিয়ে আসে বৈশাখ, আবার বৈশাখী তাণ্ডবে অনেক কিছুই এলোমেলো করে দেয়। তারপরও তাণ্ডব শেষে হেসে ওঠে সংস্কৃতি, হেসে ওঠে প্রকৃতি। তেমনি বৈশাখ হেসে উঠেছিল বেঙ্গলি কালচারাল সোসাইটির এমন আয়োজনে। এভাবেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।
বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে। রোববার দেশটির রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নববর্ষের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের। দেশীয় আমেজে বর্ষবরণ উৎসব উদযাপনের সুযোগ পাওয়ায় খুশি তারা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে রোববার বর্ণিল সাজে সাজানো হয় পর্তুগালের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ। স্টলে স্টলে ছিল দেশীয় নানা পিঠা সহ হরেক রকম খাবারের সমারোহ। জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবাসী বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ। বিশেষ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় প্রবাসী শিশু কিশোররা। দেশীয় বিভিন্ন খেলাধুলার আয়োজন দারুণ উপভোগ করে তারা। সেই সঙ্গে স্টলে স্টলে থাকা চটপটি, ফুচকা সহ দেশীয় নানা মুখরোচক খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পান প্রবাসীরা। একটু দেরিতে হলেও দেশীয় আমেজে নতুন বছরকে বরণ করে নিতে পেরে খুশি তারা। আমি নতুন ভাবে বেঙ্গলি কালচারের সাথে খুব বেশি নিজেকে কানেক্ট করতে পারতেছি। আমাদের দেশীয় যে ঐতিহ্য, সেই কাঠের কিছু অর্নামেন্টস নিয়ে আজকে আমরা এসেছি। আশা করছি সবার ভালো লাগবে এবং আমরা খুব আনন্দিত এরকম একটি উৎসবে আসলে জয়েন করতে পেরে। অনুষ্ঠান সফল করতে দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি প্রবাসীদের ধন্যবাদ জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। কমিউনিটি নিয়ে আমরা তাদেরকে নিয়েই করার চেষ্টা করেছি, যাদেরকে আমরা পেয়েছি এই অল্প সময়ের মধ্যে আয়োজন করা। বিদেশে তো আসলে বুঝতেই পারেন, এখানে যোগাযোগ করা, সবাই ব্যস্ত, সবাই বিভিন্নখানে থাকেন। সেই কারণে আমরা যা সাড়া পেয়েছি, আমরা এতে এনকারেজ। আমরা আগামীতে ইনশাআল্লাহ আরো ভালোভাবে করব। বর্ষবরণের গান, নৃত্য সহ সাংস্কৃতিক নানা আনন্দ আয়োজনে মুখর ছিল দূতাবাস প্রাঙ্গণ। বৈশাখ শুরুর প্রায় 2 সপ্তাহ পরেও দূতাবাসের আয়োজনে বর্ষবরণ উৎসবে উৎসাহের কমতি ছিল না পর্তুগাল প্রবাসীদের। নানা আয়োজনে দিনভর মেতেছিলেন তারা। সেই সাথে প্রবাসীদের দেশীয় সংস্কৃতির স্বাদ দিতে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ দূতাবাস, এমনটাই আশা প্রবাসীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন আন্তর্জাতিক সময়। চিলির বরফাচ্ছন্ন প্যাটাগোনিয়ায় এক ক্ষুদ্র কিন্তু শক্তিশালী পতঙ্গ আইস ড্রাগন এখন বিলুপ্তির পথে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্রুত গলছে হিমবাহ, সংকুচিত হচ্ছে এর বাসস্থান। তবে আসার কথা, এই পতঙ্গ ও এর পরিবেশ রক্ষায় কাজ করছেন গবেষকরা। চিলির প্যাটাগোনিয়ায় বরফে ঢাকা হিমবাহের মধ্যে জন্ম নেয়া এক বিরল প্রাণী প্যাটাগোনিয়ান আইস ড্রাগন। মাত্র 15 মিলিমিটার দৈর্ঘ্যের এই কালো রঙের পতঙ্গ বেঁচে থাকে হিমশীতল পরিবেশে। খাদ্য হিসেবে গ্রহণ করে শৈবাল ও ব্যাকটেরিয়া। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ গলে যাচ্ছে হিমবাহ। হুমকির মুখে পড়েছে আইস ড্রাগনের অস্তিত্ব। বিজ্ঞানীরা এখন গবেষণা চালাচ্ছেন কিভাবে এই পতঙ্গ ও এর পরিবেশ রক্ষা করা যায়। আমরা মূলত হিমবাহের পরিবেশ ও প্যাটাগোনিয়ান ড্রাগনের জীবনশৈলী সম্পর্কে জানার চেষ্টা করছি। এটি হিমবাহ ও চরম পরিবেশে বাস করে। এছাড়া হিমবাহের পরিবর্তন শনাক্ত করতেও সাহায্য করতে পারে। 1950-এর দশকে প্রথম শনাক্ত হওয়া এই পতঙ্গকে বিলুপ্ত বলে মনে করা হতো। তবে 2021 সালের এক অভিযানে পুনরায় এটি আবিষ্কৃত হয়। গবেষকরা জানান, প্যাটাগোনিয়ান ড্রাগন 40 মিটার গভীরে পর্যন্ত টিকে থাকতে পারে এবং এটি প্রাকৃতিক জলের মানসূচক হিসেবে কাজ করে, কারণ এটি জৈব উপাদান, ধূলিকণা ও ব্যাকটেরিয়া খেয়ে পানি পরিশোধন করে। গবেষকরা এখন আইস ড্রাগনের জিনগত অভিযোজন বিশ্লেষণ করছেন, যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চিহ্ন শনাক্ত করতে সহায়তা করতে পারে। তারা জানান, প্যাটাগোনিয়ার আইস ড্রাগন শুধু একটি পতঙ্গ নয়, বরং এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার জন্য এক মূল্যবান সংকেত। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পেহেলগামের হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে। আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব পাকিস্তানের। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। আফগানিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 54 অস্ত্রধারী নিহত। বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার। এবং যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও 50। পাল্টা রকেট নিক্ষেপের দাবি হামাসের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।